এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তনয়া ভেবেছিল স্বরূপ সন্ধ্যায় ফিরে তাকে না পেয়ে অবশ্যই ফোন করবে কিংবা তাকে নিতে চলে আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। সে মোবাইল হাতে জানালার পাশে বসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিল। তনয়া হঠাৎ চলে আসতে দেখে আর ওর কান্না দেখে মা বেশ ভয় পেয়ে গেছে। তনয়া কিছু বলছে না দেখে তার আশঙ্কা আরো বাড়ছে। স্বরূপকে ফোন করতে চেয়েছিলেন, কিন্তু তনয়া শক্তভাবে নিষেধ করেছে স্বরূপের সাথে যোগাযোগের কোনো চেষ্টা না করতে। তিনি একটু পরপর এসে মেয়েকে দেখে যাচ্ছেন। রাত 10টায় যখন খেতে ডাকতে এলেন তখন দেখলেন তনয়া বিছানায় চুপচাপ শুয়ে আছে, তার গায়ে ভীষণ জ্বর। স্বরূপ অনেকবার কলিং বেল চাপলো, দরজা খুলল না। আবারও কেঁদে কেটে অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা এই আশঙ্কায় সে চাবি দিয়ে দরজা বাইরে থেকে খুলে ভেতরে ঢুকলো। তবে ভেতরে পা দিয়েই তার মনে হলো তনয়া নেই। শোবার ঘরে গিয়ে দেখলো, ভালো করে বুঝলো তনয়া ইচ্ছে করেই চলে গেছে। ঘরে তার প্রয়োজনীয় জিনিসগুলোর জায়গা ফাঁকা। একটা দীর্ঘশ্বাস ফেললো স্বরূপ। এই জন্যই বিয়ে করতে চায়নি সে। নিজের কুটি জীবনে অন্য কাউকে জড়ানোর কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো ইচ্ছে করে বিয়ে করেনি, অন্যরা জোর করেছে, আর যাকে করেছে তারও ইচ্ছে ছিল। তো এখন তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। সর্পের গতকালের মেজাজ অনেকটা এখন ঠান্ডা। ভেবেছিল আজ ফিরে তনয়াকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ভালোই হলো। কয়েকদিন আলাদা থাকা উচিত, অন্তত তার মেজাজ উন্নতি হওয়া পর্যন্ত। এখানে থাকলে বরং আরও ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা ছিল। সে ফোন করবে ভেবে করল না। চলে যাওয়ার সময় তো তাকে বলার প্রয়োজন মনে করেনি, এখন সেই বা কেন যেচে পড়ে খোঁজ নিতে যাবে। সর্পের ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই রান্না হয়নি। সে ক্লান্ত শরীর নিয়ে রান্না বসিয়ে দিল। অল্প কিছু হলেও করতে হবে, মিলিও তো খাবে। মিলি ফিরল একটু রাত করে। এসে যখন জানতে পারলো তনয়া নেই তখন সে একটু গম্ভীর হয়ে গেল। বলল, আমি থাকায় তোদের কোনো সমস্যা হয়েছে? তোকে নিয়ে কিছু না, অন্য বিষয়ে ঝগড়া হয়েছে। তাই বলে চলে গেল? স্বরূপ বলল, এটা কোনো ব্যাপার না, একসাথে থাকলে ঝগড়া হয়ই। তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। খেতে বসে মিলি অনেকদিন পর স্বাভাবিক সুরে কথা বলল। তাকে বেশ সতেজ লাগছে আজ। স্বরূপের রান্নার বেশ প্রশংসা করল সে। দুজন একসাথে টেবিলটাও গুছিয়ে ফেলল। স্বরূপ খাওয়ার পর নিজের ঘরে গিয়ে শুয়েছিল। তখন মিলি দরজায় টোকা দিল। আসতে পারি? স্বরূপ উঠে বসে বলল, হ্যাঁ আয়। মিলি ঢুকলো। তাকে দেখে স্বরূপের মনে হলো সে সাজগোজও করেছে। কারণ কি? মিলি বিছানায় বসে খুব সহজ গলায় বলল, বাবা মাকে কি বলবো ঠিক করে ফেলেছি। কি বলবি? আগে আমার দিকে তাকা, কি মনে হয়? কি মনে হবে? আরে আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কোনো শোকের মধ্যে দিয়ে যাচ্ছি? স্বরূপ একটু ভেবে বলল, তোর চেহারা আগে থেকে খারাপ হয়ে গেছে। আর কথা শুনে কি মনে হয়? স্বাভাবিক। হ্যাঁ, এভাবেই বাসায় যাব? ভাব দেখাবো সব ঠিকঠাক আছে। কয়েকদিন এমনিতেই থাকবো, হাসিখুশি ভাবে দিন কাটাবো। তারপর এক সময় দুজনকে বুঝিয়ে বলবো যে সাফাতের সাথে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ। সবাই তো সব কিছু পারে না। এত স্মলি বিষয়টা বোঝাবো যে তাদের একেবারে পুরো ধাক্কাটা লাগবে না। আর সত্যি কথা বলার তো প্রশ্নই আসে না। কিন্তু আঙ্কেল আন্টি যদি কথা বলতে চায় সাফাত বা তার পরিবারের সাথে? সাফাত তো তার নিজের দোষ স্বীকার করবে না। আর ওর পরিবারের লোক, মা বাবা ওর কথা জানে। তাদের আমি বলে দিয়েছি তাদের কিছু না বলতে। তারা কিছুই জানাবেন না। যাক ভালো। তোকে আর তনয়াকে কি বলে ধন্যবাদ দেব জানি না। সেদিন বাড়িতে গেলে আমি এভাবে যেতে পারতাম না। তোদের কাছে কৃতজ্ঞ রইলাম। এখন তুই ওঠ, আমাকে পৌঁছে দিয়ে আয়। স্বরূপ অবাক হয়ে বলল, এখন যাবি? হ্যাঁ, আগে তো বলিসনি। প্ল্যান অন্যরকম ছিল। ভেবেছিলাম পরশু যাব, আর একটু সময় নিব, কিন্তু আজই যেতে হবে। তনয়া যেহেতু নেই, আমাদের এক ফ্ল্যাটে থাকাটা উচিত হবে না। স্বরূপ রেগে গিয়ে বলল, তুই এত বেশি বুঝিস কেন? আমি মেয়ে হলে কি তুই থাকতিস না? বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ের পার্থক্য হবে কেন? মিলি একটু হেসে শান্ত স্বরে বলল,
তোর সাথে যে তনয়া কিভাবে থাকে, এত শর্ট টেম্পার কেন তুই? শোন, আমার বাসায় যদি সাফাতের কোনো বান্ধবী এসে থাকতো আমি কখনোই মেনে নিতাম না। তনয়া তো অনেক বড় মনের, সে কতদিন আমাকে থাকতে দিল। আমাদের মনে কোনো সমস্যা নাই, থাকতে পারে, কিন্তু বায়োলজিক্যাল আমরা অপোজিট জেন্ডার এবং আমাদের কোনো রক্তের সম্পর্কেও নেই, তাই এভাবে থাকাটা অনুচিত। তাছাড়া সমাজ বলেও একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা, তনয়ের প্রতি আমার অনেকটা কৃতজ্ঞতা বোধ আছে, সে কথা ভাবলে আমি থাকতে পারি না। তোকে দেখতে আধুনিক মনে হলেও ভেতরে ভেতরে তুই অনেক কনজারভেটিভ রয়ে গেছিস। হ্যাঁ রে, ঠিক ধরেছিস, নইলে এই দশা দেখতে হতো না। সাফাত যা করছে আমিও তাই করতাম, ওপেন রিলেশনশিপে থাকতাম, আর বাইরে বাইরে ম্যারিটাল স্ট্যাটাসও বজায় থাকতো। কিন্তু সবাই তো সব কিছু পারে না। আমি ভেতরে ভেতরে পাক্কা ঘরওয়ালা বাঙালি নারী। যে যাকগে, এখন উঠতে হবে। তার মানে তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, খাওয়ার জন্য আরও দেরি হলো। কিন্তু তুই নিজের হাতে রান্না করেছিস দেখে না খেয়ে যেতে পারলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, আমি ড্রয়িং রুমে বসছি। স্বরূপ কাঁধ ঝাঁকালো। ওকে। স্বরূপ তৈরি হতে হতে মিলি তনয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালো। তনয়া, আমাকে নিয়েই হয়তো তোদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হতে পারে। আগেই বোঝা উচিত ছিল। আমার নিজের সংসার ভাঙার পর আমি চাই না আমার শত্রুর সাথেও এমনটা হোক। আর তুই তো আমার শুভাকাঙ্ক্ষী। আমি চলে যাচ্ছি নিজের ঠিকানায়, তুমিও নিজের ঠিকানায় ফিরে এসো। আর আমার কারণে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। গাড়িটা মিলিদের বাড়ির সামনে আসতেই মিলি পড়ল। ভেতরে যেতে হবে না, এখানেই রাখ। তোকে ভেতরে যেতে বলছি না, সেজন্য সরি। মা বাবাকে জানতে দিতে চাই না যে তোর সাথে এসেছি। ইটস ওকে, অন্য সময় আসবো। মিলি দরজা খুলে বেরিয়ে যেতে গিয়েও আবার বসে পড়ে বলল, স্বরূপ, একটা অ্যাডভাইস দেই। আজকের দিনে লয়াল জীবনসঙ্গী পাওয়া কত বড় ভাগ্যের বিষয় তুই জানিস না। যারা পায় না তারা জানে, তাই নিজের সম্পর্ককে হেলাফেলা করিস না। তোর মধ্যে কোনো আর্স দেখলাম না বউকে ফিরিয়ে আনতে। এইসব বিষয়ে যত সময় নষ্ট করবি সম্পর্কটা তত ফিকে হতে থাকবে। তনয়া ভালো মেয়ে, তুই ওকে ভালো রাখলে নিজে তার চেয়েও ভালো থাকবি। স্বরূপ শুনল, কিছু বলল না। মিলি বেরিয়ে চলে গেল গেটের ভেতর। স্বরূপ ফোন ফেলে এসেছে ভুলে। রাত বাজে 11টা। বাড়ি ফিরতে ফিরতে স্লো একটা মিউজিক চালিয়ে দিল সে। তনার কথা সত্যিই মনে পড়ছে। ও পাশে থাকলে হাবিজাবি কথা বলতো, হাসতো, দুষ্টুমি করতো। এমনিতে বাসায় ফিরে তাকে পাওয়া যায়, আজ তাও যাবে না। স্বরূপের একবারও মনে হলো শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর আবারও কি মনে করে গাড়িটা নিজের বাসার দিকেই নিয়ে চলল। তনার বোঝা উচিত, সব পরিস্থিতিতে এরকম রোমান্টিকতা চলে না। সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। তনার জ্বর কমছে না দেখে একটু ভয় পেয়ে তার মা স্বরূপকে বার কয়েক ফোন করলেন। ভাবলেন সে এলে হয়তো মেয়েটা একটু সুস্থ হবে। না জানি কত ঝগড়া করে এসছে, কিন্তু স্বরূপ ফোন তুলল না। তনয় সারাদিন কিচ্ছু খায়নি। মা ওর শিওরে বসে মাথায় জল পড়তে দিতে দিতে বারবার ডাকতে লাগলেন, মা, ও মা, একটু তাকাও। কিছু খেতে ইচ্ছা করে? একটু কিছু মুখে দিলে তো ওষুধটা খাওয়াতে পারি। তনয় অনেকক্ষণ পর চোখ খুলে চাইল, বলল, খাবো। কি খাবে মা? ভাত খাবো। মা তাড়াতাড়ি ভাত নিয়ে এলেন। কয়েক লোকমা ভাত মুখে তুলে দিলেন, কিন্তু তনয়া খেতে পারল না, বমি করে ফেলল। তার আরো দুর্বল লাগছে এখন। বাসায় ফিরে স্বরূপ দেখলো তনয়ার মায়ের মোবাইল থেকে বেশ কয়েকটা মিসড কল, তাও অনেকক্ষণ আগে। হয়তো মিটমাট করাতে ফোন করেছিল। ঘড়ি দেখলো সে 12টা বাজে। এখন আন্টিকে ফোন করাটা উচিত হবে না, হয়তো শুয়ে পড়েছেন। তার চেয়ে কাল করা যাবে। সে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। ইনসামনিয়া কি ফিরে এলো? সে গতরাতে ঘুমায়নি, আর সারাদিন কাজ করেছে, তবুও চোখে ঘুম নেই। তনয় কি সাথে করে তার ঘুমও নিয়ে গেছে? বিয়ের পর থেকে স্বরূপের ঘুম ভালো হতো। বিছানায় শুয়ে তনয়ের গায়ের ঘ্রাণে ঘুম চলে আসতো। স্বরূপ একসময় বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। তনয়ের লাগানো গাছে হাসনা হেনা ফুল মাতালো তার ঘ্রাণ ছড়াচ্ছে।
যেদিন প্রথম এই গাছটাতে ফুল ফুটেছিল তনয়া সেদিন বাচ্চাদের মতো খুশি হয়েছিল। ওর মোবাইলের গ্যালারি ভর্তি এইসব ফুলের ছবি। আশ্চর্য তো, গতকাল ওই বারান্দায় পুরো রাত কাটিয়েছে স্বরূপ। কাল তো এইসব দেখে তনয়ার ছোট ছোট ব্যাপারগুলো মনে পড়েনি। সে ঘরেই ছিল সেজন্য। কে জানে, স্বরূপ ভোরের দিকে বারান্দায় রকিং চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন রোদ উঠে গেছে। তড়িঘড়ি করে ঘরে ঢুকে ঘড়ি দেখে মাথায় হাত দিল। 10টা বাজে। কত দেরি হয়ে গেল, কিভাবে টের পেল না বুঝতে পারল না স্বরূপ। এমন কখনো হয় না তার সাথে। অবশ্য একটা কারণ আছে। সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণার পানি অত্যন্ত স্বচ্ছ, নিচের কালচে পাথর দেখা যাচ্ছে। ঝর্ণার পাশে চমৎকার শুভ্র রঙের একটা ফুল ফুটে আছে। জায়গাটা তার মতোই অসংখ্য দর্শনার্থী। তারা সবাই ফুল তোলার চেষ্টা করছে, কিন্তু ফুলটা এমন জায়গায় ফুটেছে যেখানে যাবার পথ অসম্ভব পিচ্ছিল। কেউ সফল হচ্ছে না। স্বরূপ নিজেও গেল। বেশ কয়েকবার পিচ্ছিল খেতে খেতেও আশ্চর্যজনকভাবে ফুলটা পর্যন্ত পৌঁছে গেল। সে তুলে নিল হাতে। তার চারপাশে যেন আলোকিত হয়ে উঠল ফুলের সৌন্দর্যে। সে জিজ্ঞেস করল, এই ফুলের নাম কি? কেউ একজন উত্তর দিল। তনয়া। স্বরূপ তনয়াকে নিয়ে ফেরার চেষ্টা করলো, কিন্তু এবার আর আগের মতো পথটা সাহস মনে হচ্ছে না। মনে হচ্ছে ফিরতে গেলেই সে পিছলে যাবে, ফুলটা পড়ে যাবে হাত থেকে। কিছুতেই এটাকে হাতছাড়া করা যাবে না। ড্রাইভ করতে করতে স্বপ্নটাকে মাথায় ঘুরপাক খাচ্ছিল স্বরূপের। এত জীবন্ত স্বপ্ন সে বহুদিন দেখেনি। স্বপ্ন এত স্পষ্ট মনেও থাকে না। এটা মনে আছে যেন একটু আগেই সে সেই পাহাড়ের পাশে ঝর্ণার ধারে ছিল। অফিসে ঢুকে এক গাদা কাজের মধ্যে ডুবে যাবার আগ পর্যন্ত স্বপ্নটা স্বরূপকে ভাবালো। এরপর একসময় ভুলে গেলে সবকিছু। লাঞ্চ টাইমে স্বরূপের মনে পড়লো গতকাল তনয়ের মা ফোন করেছিল, তাকে কল ব্যাক করা দরকার। সে করিডোরে একাকী একটা কোণে বেছে নিয়ে কল করল, কিন্তু কলটা কেটে দেয়া হলো। সে আরো কয়েকবার চেষ্টা করলো, প্রতিবারই একবার রিং বাজার পর কেটে দেয়া হচ্ছে। স্বরূপের মনে হলো কাজটা তনয়ার। সে এবার তনয়ের মোবাইলে কল করলো। একই ঘটনা ঘটলো, কল কেটে দিচ্ছে বারবার। আচ্ছা বলো না কথা, দেখি কতদিন না বলে থাকতে পারো। নিজেই মনেই বলল স্বরূপ। তারপর খেতে চলে গেল। সকালে না খাওয়ায় প্রচন্ড ক্ষুধা লেগেছিল। ক্যান্টিনের খাবার আজ একেবারেই খাওয়া যাচ্ছে না। মাঝে অনেকদিন তনয়া তাকে বাসার খাবার প্যাক করে দিয়েছে, তাতেই অভ্যাস খারাপ হয়ে গেছে। নইলেই ক্যান্টিনের খাবার সে গত কয়েক বছর ধরে সোনামুখ করে খেয়ে আসছিল। স্বরূপের মনে হলো মানুষের বেশি আরাম পাওয়া উচিত না। আরাম তার স্বভাব চরিত্র বিগড়ে দেয়। মাঝে কাটলেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এই জিনিস তনয়া একটু বেশি ভালো বানায়। তনয়ার জ্বর ভোরের দিকে কমেছে। সারা রাত মা জেগে পাশে বসেছিল। তনয়া ভোরের দিকে উঠে দেখছে মা খাটের রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তনয়ার মনে হয়েছে এই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র মা বাবার পক্ষেই সম্ভব। এরা না থাকলে আর কেউই রইবে না তার। জ্বর আর এলো না। সে সকালে ঘিরে ভাজা পরোটা আরাম করে খেলো। তারপর এক কাপ চা খেলো টেলিভিশন দেখতে দেখতে। স্বরূপের চিন্তা জোর করে মাথা থেকে সরিয়ে ফেললো। মায়ের সাথে অনেকক্ষণ গল্প হলো এরপর, কিন্তু স্বরূপের কথা না সে তুললো না মা এই নিয়ে কিছু জিজ্ঞেস করলেন। স্বস্তি পেল তনয়া। স্বরূপের ব্যবহারটা কথা তাদের বললে তারা মোটেও খুশি হবেন না, তারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে ভাবুক না সে ঝগড়া করে এসেছে। দুপুরের দিকে মায়ের মোবাইলে স্বরূপের কলটা দেখে চমকে গেল তনয়া। মা তখন গোসলে। সে মায়ের ঘরে জানালা পাশে বসে আচার খাচ্ছিল। হঠাৎ জনাবের ফোন। ওর নামটা দেখে গা জ্বলে গেল তনয়া। তাকে ফোন করার প্রয়োজন মনে করেননি। ওই ছেলে তো জানেও না সে বাপের বাড়িতে এসেছে নাকি মরে গেছে। জানার চেষ্টাও করেনি, এখন এসেছে ফোন করতে। কোন দুঃখে করেছে কে জানে। কিছু জানতে হবে না ওর। ও থাকুক ওর স্পেস নিয়ে, রাগ নিয়ে, অতীত নিয়ে। তনয়া কল কেটে দিল। বিকেলের দিকে সে আকাশ দেখছিল। পাশের বাড়ির এক ঝাঁক কবুতর এখন আকাশ জুড়ে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। কখনো অনেক ওপরে উঠে যাচ্ছে, আবার কখনো নিচে নেমে আসছে। এদের দেখতে দেখতে হঠাৎই সেই রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। আবারও যেন সে ফিরে গেল সেখানে। স্বরূপের হাত ধরার পর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকে চমকে উঠল তনয়া। ফিরে এলো বাস্তবে। বাবার বাড়ির বারান্দায় সেখানে কবুতরের উড়াউড়ি দেখা যায়।
না, স্বরূপ কোথাও নেই। সন্ধ্যার মুখে বাসায় ঢুকলো স্বরূপ। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যাটা দেখলো মনোযোগ দিয়ে। কোনো পরিবর্তন হয়েছে কি তার জীবনে? পুরো ফ্ল্যাটটা খাঁ খাঁ করছে, যেন ভেতরের দিকে তাকালে তাকে গিলে খেতে আসবে। সে একা একা বহুদিন এখানে থেকেছে, কখনো এমন লাগেনি। একটা গোলাপ গাছে নতুন ফুল এসেছে, চমৎকার প্যাটার্ন। শৈশবের রং থেকে হলদেটে আর কমলার মিশলে মাঝ বয়সে হতে থাকে গোলাপি, আর ঝরে যাবার আগে হয় রক্তের মতো টকটকে। তনয়া প্রতিটা ফেজে ছবি তুলে রাখে, সেও তুলে রাখলো। তনয়া ফিরতে ফিরতে হয়তো রংটা এরকম অন্যরকম হয়ে যাবে। সে মোবাইলটা হাতে নিয়ে আর একবার কল করলো। এবারও কলটা কেটে দেয়া হলো। স্বরূপের আজ আর রাতে হলো না। দুরি খালাকে বলে রেখেছিল তনয়া যতদিন না থাকবে ততদিন আগের মতো রেঁধে যেতে। সে শুধু সবকিছু গরম করে নিল, একটা কাঁচা মরিচও ধুয়ে নিল প্লেটে। এটার অভ্যাস তাকে কে করিয়েছে মনে করতে চাইল না স্বরূপ। একটা জিনিস নিয়ে সারাক্ষণ ভাবার তো কোনো মানে নেই। সে আগে টিভি দেখতে দেখতে খেত, তনয়া জোর করে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করিয়েছে। এখন আর খাবার সময় টিভি দেখতে ইচ্ছে করে না। আবারও তনয়া জোর করে চিন্তাটা মাথা দূর করার চেষ্টা করলো। সে অফিসের কাজগুলো কথা ভাবতে লাগলো। মা কেমন আছেন? কদিন মায়ের সাথে কথা হচ্ছে না, মাও কল করছে না, কারণ কি? প্লেট ধুয়ে রেখে এসে মোবাইলে হাতে নিয়ে মাকে কল করলো। ডায়াল করে কানে দিতে কয়েকবার রিং হয়ে কেটে গিয়ে নারী কণ্ঠ বলতে থাকলো, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ বিজি নাও। অবাক হয়ে এসে স্ক্রিনের দিকে তাকালো। মায়ের বদলে তনয়াকে ফোন করলো। সবকিছু একটা লিমিট থাকে। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। রং নাম্বারের কলটা আজ তৃতীয়বারের মতো এলো। মিলি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বলল, কে বলছেন? উপাস থেকে মৃদু একটা স্বরে বলল, ডিস্টার্ব করলাম? মিলি নাম্বারটা খেয়াল করলো। হ্যাঁ, এটাই। ফোন করে হাবিজাবি বকবক করে। সম্ভবত এই লোকের কোনো কাজকর্ম নেই। তার নাম্বার কোথায় পেয়েছে কে জানি। দুনিয়াটা ফালতু লোকে ভরে গেছে। সে কথা বাড়ল না, কল কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল। আজকের ঘুমটা তার ভালো হয়েছে। সেই পুরনো ঘর, পুরনো বিছানা, নরম বালিশ, এসির পছন্দ মতো টেম্পারেচার, দক্ষিণের জানালা, হালকা রঙের পর্দা, ড্রেসিং টেবিলের বিশাল আয়না, সব আগের মতোই আছে। গত দুরাত মা বাবার চিন্তায় ঘুম হয়নি, তবে আজ আর চিন্তা নেই। তাদের সে বলে ফেলেছে সাফাতের সাথে থাকতে ভালো লাগছে না, কয়েকদিন আলাদা থাকবে মনের দূরত্ব কমিয়ে নিতে। মা বাবা এত স্বাভাবিকভাবে নিলেন যে মিলির বিশ্বাস হতে চায়নি। সে আবারও বলেছিল যতদিন ইচ্ছে থাকবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না। ওরা খুশি হয়ে রাজি হয়েছে, মেয়েকে কাছে পাবার লোভেই হয়তো। কেন যে এতদিন শুধু শুধু ভয় পাচ্ছিল। ফোনটা অনেকবার চেক করলো সে। তনয়ার পাঠানো ফিরতি মেসেজটা সে কতবার পড়েছে জানে না, তবুও পড়তে ইচ্ছে করে। তনয়া লিখেছে, আপু, তোমার দুঃখিত হবার কিছু নেই। আমি তোমার উপর কোনো রাগ করিনি। রাগ পুষে রাখার প্রশ্নই আসে না। তোমার জন্য আমাদের মধ্যে কিছু হয়নি, এটা যেমন বলা যায় না, আবার তোমার জন্যই সব হয়েছে সেটাও বলা যায় না। তুমি পরোক্ষভাবে ছিলে, তবে সমস্যাটা তোমার উপস্থিতি নয়, তোমার পরিস্থিতি ছিল। তোমার ঘটনাটা আমার সাথে তোমার বন্ধুর সম্পর্কটার আসল চেহারা বুঝিয়ে দিয়েছে। ওপর দিয়ে সেটা ভীষণ সুন্দর মোড়কে ঢাকা হলেও ভেতরটা ফাঁপা ছিল। তুমি না এলে বুঝতেই পারতাম না, ধোকায় থেকে যেতাম। তুমি বরং আমার উপকার করেছ। সেদিন যে বললে ভালো হয়ে থাকলে মানুষ সস্তা ভেবে বসে, তুমি জানো কথাটা কত দামি। তোমার সাথে আমার একটা মিল আছে। তুমি আমি দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান, আদরটা তাই অনেক বেশি। সেজন্যই হয়তো বুঝেছিলে আমি কষ্ট পাবো। খুব দ্রুতই বুঝে গেছি বলে বেঁচে গেছি, নাকি হেরে গেছি জানি না, তবে ভালোই হয়েছে। অন্ধ হয়ে কতদিন থাকতাম বলো? তোমার জন্য আমি অনেক দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। মোবাইল রেখে আরেকবার চোখ বুঝবে, তখনই আবার ফোন বাজলো। অচেনা নাম্বার ধরল সে। হ্যালো। কোনো কথা শোনা গেল না। তার পছন্দের একটা মিউজিক শোনা গেল। গিটার বাজাচ্ছে কেউ, সুন্দর সুর, গুনগুন করছে সেই সাথে। কিছুক্ষণ পর কথা বলল লোকটা, সেই একই লোক। ব্লক করে দিলেন যে তখন? এবারও যাতে না করেন সেজন্য ঘুষ দিয়ে নিলাম। পছন্দ হয়েছে? মিলি জিজ্ঞেস করলো। কে আপনি? পরিচয় না জানলে কথা বলা যায় না। না। ধরুন আমার নাম হিমালয়।
নাম ধরাধরি কোনো প্রয়োজন দেখছি না। ফালতু কথা বলতে আমাকে ফোন করবেন না। বাজে কথা বলে নষ্ট করার মতো সময় সবার থাকে না। কল কেটে ওই নাম্বারটাও ব্লক করে দিল মিলি। এরকম গাদা গুচ্ছে রং নাম্বার লাইন ধরে পড়ে থাকা ছেলের সামাল দেবার অভ্যাস তার আছে। ছোটবেলা থেকে এই কাজ করে সে অভ্যস্ত এবং বিরক্ত, কিন্তু বিয়ের পর এসব একেবারেই কমে গিয়েছিল। সে কারো দিকে ফিরে চেয়েও দেখতো না। লোকে তাকে অহংকারী ভেবে দূরে দূরে থাকতো, কিন্তু হঠাৎ এই লোকের উদয় হলো কোথা থেকে? লোকটা কি জানে সে এখন সাফাতের সাথে থাকছে না? জানলে কেমন করে জানে? এই কথা তার কাছের বন্ধুর ব্যতীত কারো কাছেই জানার কথা না। লোকটা তবে কি? আজ তার নবম নির্ঘুম রাত। সময়ের সাথে সাথে প্রতি রাতে তার দীর্ঘশ্বাস ভারী হয়েছে। তনয়কে সে আনতে যায়নি। দুদিন ফোন করার পর প্রতিবারই কেটে দিল, আর ফোনও করেনি। সে অভ্যস্ত হবার চেষ্টা করছে, আগের মতো হয়ে যাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এতটাই জুড়ে বসেছিল মেয়েটা। প্রতি রাতে প্রায় ভোরের দিকে আবছা তন্দ্রা মতো আসে। তন্দ্রার ঘরে সে তনয়কে ছুতে হাত বাড়ায়, কিন্তু হাত থেকে শূন্য বিছানায় একটা কাঁটার মতো বুকে বিঁধে গেছে উঠেছে মেয়েটা। বাকি রাত স্বরূপের কেটে যায় বারান্দার রকিং চেয়ারে। দুদিন ঘুমের ওষুধ খাবার চেষ্টা করেছিল, তাতে হিতর বিপরীত হয়েছে। দুঃস্বপ্ন দেখে বারবার ঘুম ভেঙেছে তার, সাথে মাথায় জমা হয়েছে তীব্র ব্যথা। প্রতিবারই একই স্বপ্ন। সে একটা পাথরে পা দিয়ে পিছলে পড়ে যাচ্ছে অতলে। কেউ একজন তাকে টেনে তুলেছে, কিন্তু হাতের ফুলটা ভেসে যাচ্ছে স্রোতের টানে। স্বরূপ আজও স্বপ্নটা দেখলো। ঘুমিয়েছিল কখন মনে পড়ছে না। ঘড়িতে 3:10 বাজে। এত রাতে কি তনয়া জেগে? একবার কথা বলতে ইচ্ছে করছে। সে ডায়াল করলো তনয়ার নাম্বারে। একবার বাজলো, তারপরেই চিরচেনা স্বর জানিয়ে দিল পাশের মানুষটি ব্যস্ত। পরে চেষ্টা করতে। তনয়া কি জেগেছিল তবে? সে কি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? স্পেস চেয়েছিল সে, কিন্তু সেই স্পেস তাকে হাঁ করে গিলে খেতে আসবে তাকে জানতো। স্বরূপ কদিন ধরে অফিসের কাজে গোলমাল করে ফেলছিল। ঠান্ডা মাথায় কিছুই করতে পারছিল না, পারার কথাও নয়। বহুদিন সে ঘুমাতে পারে না, মাথা গরম হয়ে থাকে সারাক্ষণ। আজ বস তাকে ইচ্ছে মতো ছাড়লেন। স্বরূপ কিছু বলতে চাইলে বললেন, আপনার অজুহাত শোনার সময় আমার নেই। ঠিকঠাক কাজ করতে পারলে করুন, না পারলে আমাদের অনেক অপশন আছে। স্বরূপ নিজের ডেস্কে গিয়ে মাথা চেপে বসে রইল। আধ ঘন্টা ধরে চেঁচিয়েছেন লোকটা, এত কড়া ভাষা, মাথা ধরে যায়। বস বলেই একটা মানুষ অন্য একজনকে এভাবে হেনস্থা করতে পারে? এত সহজ? তার দিকটা একটা বারও ভেবে দেখলো না লোকটা। কথাগুলো ভালোভাবে বলা যেত। নিজের বাসার ফ্রাস্ট্রেশন এখানে এসে ঝাড়ে। এলোমেলো ভাবতে ভাবতে হঠাৎ একটা অপরাধের বাতাস ধাক্কা দিয়ে গেল তাকে। সে সেদিন তনয়ের সাথে এর চেয়েও খারাপ ব্যবহার করেছি বসেছিল। আজ তবুও তার অনেকগুলো দোষ আছে। সেদিন তনয়ের আদতে কোনো দোষ ছিল না। মেয়েটা শুধু তাকে কাছে রেখেছিল, আর কিছুই তো নয়। সে অন্য একটা বিষয়ে রাগ তার উপর ঝেড়েছে। সর্পের হঠাৎই যেন চোখ খুলে গেল। এতদিন তার মনে হয়েছিল ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তার জের ধরে তনয় চলে গেছে, কিন্তু আজই প্রথমবার মনে হলো ঝগড়াটা একতরফা ছিল, শুধু তার পক্ষ থেকে। সে পুরুষ মানুষ, আবেগ নিয়ন্ত্রণে সে মেয়েদের তুলনায় অনেক ভালোই পারে। তবু বয়সের চেঁচামেচি শুনে অসহ্য লাগছে। তনয় তার মেয়ে, তার ওপরই এত নরম মনের সে। তার নিষ্ঠুর আচরণে নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। সে তনয়কে সত্যিকারের অর্থেই অত্যন্ত পছন্দ করে। ও ছোট ছোট কাজ, কথা, ছেলে মানুষই, আহ্লাদ, সবটা তার পছন্দ। অথচ এই কদিন সে কিসের মধ্যে ছিল যে একটা বিষাদের ছায়া তার মনের ভেতরটা দেখতে দিচ্ছিল না। অপরাধ বোধে মাথা নিচু হয়ে আসছিল স্বরূপে। তনয় কি অনেক কষ্ট পেয়েছে? খুব কেঁদেছে নিশ্চয়। বেচারি এত ভালো একটা মেয়ে, না জানি কত অভিমান জমিয়ে বসে আছে। কিন্তু এটা বুঝতে তার এতটা সময় লেগে গেল কেন? সেদিন সে প্রচন্ড রেগেছিল। তনয়কে সে রাগের মাথায় ঠিক কি বলেছিল নিজেরও মনে নেই। শুধু মনে পড়ে আছে শেষে তনয়ের চোখ ভর্তি পানি দেখে সে কান্না নিয়েও কিছু একটা বলেছিল। স্বরূপে নিজেরই চোখে পানি চলে আসছে, ইচ্ছে করছে ছুটে চলে যেতে। কিন্তু আজ কাজ ফেলে গেলে আগামীকাল নির্ঘাত টার্মিনেশন লেটার হাতে বসে থাকতে হবে। হাসপাতালে বারান্দায় দাঁড়িয়ে কৃত্রিম আলোয় বাইরে এক চিলতে বাগান দেখছিল তনয়া। চমৎকার কিছু মৌসুমী ফুল ফুটে আছে। যে কোনো গাছ দেখলে তার প্রথম নিজের ছোট্ট বারান্দা বাগানের কথা মনে পড়ে। কেমন আছে গাছগুলো? সন্ধ্যার শেষ আলো কখন নিভে গেছে।
তারাগুলো জলজল করছে কান্নার মতো। ওদের পাশাপাশি দেখা গেলেও আসলে ওরা একে অপরের থেকে বহু আলোকবর্ষ দূরে। ওদের কি একাকী লাগে না? কত হাজার কোটি বছর ধরে এই একইভাবে নিঃসঙ্গ তারার কোনো কৃষ্ণ গহরে চারিদিকে ঘুরে ঘুরে মাথা কুটে মরছে, ক্ষয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। মানুষও কি তাই নয়? সারা জীবন সে সুখ নামক কৃষ্ণ গহরের চারিদিকে ঘুরে যায় কিসের আশায়? কতটুকুই বা পায় তার থেকে? বাবা মা কোথায় যেন গেছেন ওকে রেখে। তনের মনে হলো তারা ডাক্তারের সাথে কোনো গোপন পরামর্শ করতে গেছেন। সেসব কথা তারা তাকে জানতে দিতে চান না। ওরা ফিরে তনয় আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, কি বললেন ডাক্তার? বাবা গম্ভীর মুখে বললেন। বলেছে তোমার কানে ধরে ঘুম পড়াতে। তনয়া হেসে বলল, কানে ধরলে ঘুম আসবে? আসবে না মানে? ঘুমের বাবা আসবে। তনয়া খুব সাবধানে গাড়িতে উঠে বসলো। সে তো আর এক না যে ধূপধাপ যা খুশি করে ফেলবে। একটা ছোট্ট মানুষও তার সাথে আছে। যদিও সে এখন পুরোপুরি মানুষের আকৃতি পায়নি। 7 সপ্তাহ বয়সের মানুষটা নাকি একটি মুড়ির দানার সমান বড় হয়েছে। তবুও তনয়ার মনে হলো এই ক্ষুদে মানুষটি তাকে ভালোবেসে 2 হাতে জড়িয়ে রেখেছে। সন্দেহটা তনয়া অনেক আগেই হয়েছিল। তার পরীক্ষার মধ্যে পিরিয়ডের ডেট পড়ায় সে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছিল লম্বা লম্বা পরীক্ষায় কিভাবে দেবে সেটা ভেবে। কিন্তু পিরিয়ড মিস হলো, এমনটা সচরাচর হয় না। তারপর খাওয়া দাওয়ায় অরুচি আর বমি বমি ভাব তো হতোই। স্বরূপে সে কয়েকবার বলতে চেয়েছে, কিন্তু কথাটা বলা হয়ে ওঠেনি। এমনকি সে শেষ দিনও এটাই বলতে চেয়েছিল। স্বরূপ যদি একবার শুনতো, এখন পরিস্থিতি অন্যরকম হতে পারত। দীর্ঘশ্বাস ফেলল তনয়া। পরিস্থিতি এখন কেমন সে বুঝতে পারে না। কতগুলো দিন হয়ে গেল স্বরূপ একবারও এলো না। তার তো ভীষণ ইচ্ছে করে ওকে দেখতে। স্বরূপের কি একবারের জন্য ইচ্ছে হয় না তাকে দেখা? সম্পর্কটা এতটা ঠুনকো নিশ্চয়ই ছিল না। তবে সে চলে এসেছে মানে কি স্বরূপ ধরে নিল সে তাকে ছেড়ে চিরতরে চলে এসছে? বোধহয় বোঝা মুক্তির আনন্দে সে বেশ আরামে আছে। মা বাবার চোখ এড়িয়ে তনয়া চোখের পানি মুছে ফেললো। মুখটা হাসি করে বাইরে তাকালো। মা বাবা ভয়ানক দুশ্চিন্তায় আছেন। এতদিন কিছুই বলেনি, আজ না হলে ছাড়বেন না। তনয়ার জ্বরটা ভাল্লুকের মতো আসছিল যাচ্ছিল কদিন ধরে। এই একেবারে নেই, আবার দেখা যেত রাত বিরাতে বিকট রূপে হাজির। বাবা ডাক্তার দেখাতে নিয়ে এলে ধরা পড়লো সে প্রেগন্যান্ট। খবরটা শোনার পর থেকে তনয়া বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে। তার ভয়ানক কান্না পাচ্ছে। ভেতর থেকে কষ্টগুলো পাক খেয়ে উঠেছে। সে প্রবল মানসিক শক্তি দিয়ে কান্নাকে পরাজিত করে স্বাভাবিক মুখে বসে আছে। বাড়ি ফিরে এসে নিজের ঘরে চলে গেল। মাকে বলল ঘুমাবে, তাকে যেন বিরক্ত না করে কেউ। মা একটু পর ওর জন্য গরম দুধ নিয়ে এসে দেখলো ভেতর থেকে বন্ধ। তিনি চিন্তিত হয়ে স্বামীর কাছে গিয়ে বললেন, জামাইকে আসতে বলো, সে আমার ফোন ধরেনি। এখন কথা বলা খুব জরুরি। এসব কি হয়েছে? বাবা গম্ভীর মুখে বললেন। স্বরূপ অফিস ছুটির পর সন্ধ্যায় শ্বশুর বাড়িতে চলে গেল, কিন্তু গিয়ে দেখলো বাসা তালা দেওয়া। পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করলো, তারা কিছুই বলতে পারলো না। নিচে দারোয়ান জানালো সবাই বিকেলের দিকে বেরিয়ে গেছে। কোথায় গেছে সে জানে না। স্বরূপ ঘন্টা 2 অপেক্ষা করলো। ফোন সে দুপুরেও কয়েকবার ফোন করেছে, বরাবরই কেটে দিয়েছে তনয়া। এখন আবার করলে রিং বেজে বেজে শেষ হয়ে গেল, কোনো সাড়া এলো না। এক সময় স্বরূপ মনে হলো ওর হয়তো রাতে ফিরবে না, আর অপেক্ষা করে লাভ হবে না। সে পিস্তি পর ধরল। বাড়ি ফিরে গোসল সেরে নামাজ পড়তে গেল স্বরূপ। মসজিদে মিলাদ পড়ানো হয়েছে, সবাইকে জিলাপি দিচ্ছে। জিলাপি দেখে স্বরূপের মনে পড়লো তনয়া খুব পছন্দ করে। কি যায় খুশি হয় মসজিদে জিলাপি পেলে। সে দুটো নিল। ফ্ল্যাটের সামনে পৌঁছে একবার কলিং বেল চাপেই তার মনে পড়লো বাসায় কেউ নেই। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এতক্ষণ ধরে ভেবেছে বাসায় গিয়ে তনয়াকে পাবে, তাকে জিলিপি খেতে দেবে। আগে পরের কিছুই মনে ছিল না এতক্ষণ। এটা কেমন করে হলো? কেন সে পুরোপুরি ভুলে গিয়েছিল তনয়া নেই? জিলিপি দুটো আর খাওয়া হলো না। সেগুলো একটা পিরিচে করে ফ্রিজে রেখে দিল সে। কাল তনয়াকে নিয়ে আসবে, তখনও খেতে পারবে। সর্পের ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। সে সোফায় বসেই ঘুমিয়ে পড়েছিল মাত্র কয়েক মিনিট আগে। এখন জেগে উঠে মাথা ভোতা লাগছে। রাত বাজে 11:30। এই সময় কে এসছে? তনয়া। স্বরূপ উঠে দাঁড়িয়ে ছুটে গেল দরজা খুলতে। সে ধরে নিয়েছিল তনয়া আসছে।
দরজা খুলে হাঁ হয়ে গেল। মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তার পেছনে মিতা, সাথে এক গাদা ব্যাগপত্র। মা ওর ভ্যাবাচাকা খাওয়া মুখের দিকে চেয়ে একগাল হেসে বললেন, কেমন সারপ্রাইজ দিলাম? স্বরূপ অনিশ্চিতভাবে মাথা ঝাঁকালো। সারপ্রাইজ বটে। মা ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, তনয় কোথায়? স্বরূপ ঢোক গিলল। মাকে সে এখনো প্রচন্ড ভয় পায়। সে কি করছে জানলে মা তাকে কাঁচা খেয়ে ফেলবে। আমতা আমতা করে সে জানালো, তনয়া তো ওর বাবার বাড়িতে গেছে, তোমরা আসবে জানলে যেত না। মাকে কোনো রকম সামলে দেয়া গেলেও মায়ের প্রশ্ন আর শেষ হয় না। রাতের খাবারের জন্য তেমন কিছুই বাকি ছিল না। স্বরূপ কিছু একটা রাত তো রান্নাঘরে ঢুকলো। মাছ মাংস রাঁধতে দেরি হবে, দ্রুত হবে কোনটা? ডিম ডিম ভাজি নাকি ডিম ভুনা? স্বরূপ মাথা চুলকে ভাবছে। এমন সময় মায়ের গলার আওয়াজ পাওয়া গেল, তনয় কাপড় চুপড় এই ঘরে কেন? স্বল্পে মনে পড়লো তনয়া তার জামা কাপড় মিলিকে পরতে দিয়েছিল, সব গেস্ট রুমেই রয়ে গেছে। হায় হায়, মাকে মিলির কথাটা বুঝিয়ে বলল স্বরূপ। মা প্রশ্ন করতে থাকলেন, মিলি কবে গেছে? তনয় কবে গেছে? একই দিনে কেন? ঘাপলাটা বোধ হয় ধরবার চেষ্টা করছেন। শেষে বললেন, মিলিকে এখানে থাকতে হবে কেন? পৃথিবীতে ওর আত্মীয়স্বজন মেয়ে বন্ধু সব গায়েব হয়ে গেছে নাকি? স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে মামি তাকে নিয়ে শুতে চলে গেল। স্বরূপ নিজের ঘরে ঢুকলো। মোবাইল হাতে নিয়ে এলোমেলো ঘাটাঘাটি করতে গিয়ে আবিষ্কার করলো তনয়া একটু আগেই নিজের প্রোফাইলে ছবিটা বদলে দিয়েছে। সেখানে এখন টলটলে চোখে ঠোঁট উল্টানো এক বাচ্চার ছবি। স্বরূপ কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল। তনয়া ছোটবেলার ছবি নাকি এটা? কত কষ্টই না আছে মেয়েটা। স্বরূপের মনটা আরো একবার আর্দ্র হলো। খুব ইচ্ছে করছে এখন তনয়ার সাথে কথা বলতে। সে মেসেজ পাঠালো। তনয়া, সিন হয়ে গেল সাথে সাথে, তবে উত্তর এলো না। সে উৎসাহ পেয়ে আবার লিখলো, কেমন আছো? প্লিজ রিপ্লাই দাও। চলে এসো, আর কতদিন এভাবে থাকবে? তনয়া, কল করি, ধরো না কেন? আই এম সরি, আর কোনোদিন ওরকম ভুল হবে না। আমি সেদিন বুঝতে পারিনি কি করেছিলাম। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারি না। তোমাকে ভীষণ মিস করছি। একটা রিপ্লাই অন্তত দাও। আমি তোমাকে কাল আনতে যাব, আসবে তো? মা এসেছেন, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন। স্বরূপের প্রথম মেসেজটা দেখে তনয়ের একটা হার্টবিট মিস হয়েছিল। সে নিঃশ্বাস বন্ধ করে পরের মেসেজ দেখতে থাকলো। সত্যি কি সে সরি? এতদিন পর মনে হলো ভুল করেছে, কিন্তু শেষ দুটো মেসেজ দেখে তার গা জ্বলে গেল। এর মানে সবকিছু তার নিজের জন্য। মা এসেছে বলে এখন তনয়কে দরকার হয়ে পড়েছে। প্রথম দিন থেকে সে যে ফোন হাতে তীর্থের কাকের মতো বসেছিল, তখন তো কারোর কথা মনে পড়েনি। মেসেজ দিয়ে কেমন আছো জিজ্ঞেস করার কথা পর্যন্ত মনে হয়নি। এখন ঠেকায় পড়ে সবই সম্ভব হচ্ছে। তিক্ত হয়ে গেল তনয়ার মন। সে উত্তর দিবে না। ভেতরে উঠে বসে টাইপ করতে শুরু করলো। স্বরূপ কোনো রেসপন্স না দেখে মোবাইল রেখে শুয়ে পড়েছিল। মিনিট 10 পর মেসেজের টুং শব্দ হতেই সে তড়াক করে উঠে বসলো। তনয়া পাঠিয়েছে, তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার মনোযোগ, তোমার মা, সবই তো তোমার। আমার কোনটা বলতে পারো? তুমি আপাতমস্তক স্বার্থপর ছিলে, এখনো আছো। আমার ফিলিংসের মূল্য তুমি কখনোই দাওনি। নিজে ভালো ছিলে বলে একসাথে ছিলে। তোমার কাছে আমি কখনোই কি কিছু ছিলাম? তুমি বাজি ধরেছিলে 2 বছর পর তোমাকে বিয়ের জন্য আফসোস করব, কিন্তু আমি এখনই আফসোস করছি। তুমি বাজিতে জিতেছ, কংগ্রাচুলেশন। স্বরূপ মেসেজটা দেখে স্তব্ধ হয়ে বসে রইল। তারা সবসময় এত মিষ্টি করে কথা বলে যে তার কাছে থেকে এরকম বাক্য সে কখনোই আশা করেনি। তনাকে সে একটু বেশি সহজভাবে নিয়ে ফেলেনি তো? সে নিজের মেসেজগুলো পড়লো আবার। খুবই হাস্যকর লাগছে। এভাবে রাগ ভাঙাতে যাওয়ার মতো বোকামি আর হয় না। তার উপর সে মনের কথা প্রকাশ করতে পারছে না। উল্টাপাল্টা বলা কথাগুলো ভীষণ পলকা মনে হচ্ছে। সারা সে দু চোখের পাতা এক করতে পারল না। মনে হলো পৃথিবীতে সবাই তনয়ের পক্ষে চলে গেছে। তাকে একা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ তাকে বোঝার চেষ্টা করছে না। কেউ একবারও ভাবছে না সে নিজের কষ্ট পাচ্ছে। কষ্টটা প্রকাশ করতে পারছে না, কাউকে বোঝাতে পারছে না। নিজের কাছেও এতদিন স্বীকার করেনি, কিন্তু কষ্টটা তো হচ্ছে। তনয়ের মেসেজটা তার কাছে বড় কঠিন মনে হয়েছে। এটা তার প্রাপ্য ছিল। সে নিজেও কঠিন হয়েছে, তবুও একটা আঘাত তো পেল। আচ্ছা,
সে যে ভাবতো প্রেম হবে উত্তাল প্রবল প্রচন্ড বেদনার, ঠিক সেই অনুভূতিগুলো কি তার এখন হচ্ছে না? নিজের সব আত্মগর্ব, সব অহংকার, কাঠিন্য ত্যাগ করে তার কি ইচ্ছে করছে না তনয়ের কাছে চলে যেতে? কেন তবে? স্বরূপের চোখে পানি চলে এলো, সব এলোমেলো হয়ে আছে। সে ভালোবাসায় জড়াতে চায় না। ভালোবাসা অনেক কষ্ট, একই কষ্ট বারবার সে কেন পাবে? তনয়া কুশানের কভারে সুতার কারুকাজের উপর হাত বুলিয়ে যাচ্ছে। তার মন বিক্ষিপ্ত ও অন্যমনস্ক। মা বাবা আজকে চেপে ধরেছেন। এতদিন তারা হয়তো ভেবেছিল ওরা নিজেরাই ঠিক করে ফেলবে সবকিছু, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে দেখতে হবে। বাবা আবারও জিজ্ঞেস করলেন। তনয়া চুপ করে রইল। তোমার সাথে কি ওর কথা পুরোপুরি বন্ধ? তনয়া মাথা নিচু করে ফেলল। বাবা হঠাৎ রেগে গিয়ে বললেন, ফাজলামো নাকি? এতদিন হয়ে গেল সে তার স্ত্রীর খোঁজ নিতে এলো না একবারও, যোগাযোগও নেই। তার বউ যে অসুস্থ সে খবরও রাখে না। তার কি এমন রাজকার্য, কি এমন হয়েছিল তোমাদের মধ্যে? তনয়া এবারও চুপ করে রইল। না। বাবা এবার তনয়ার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বললেন। স্বরূপ কি তোমাকে অনেক কষ্ট দিয়েছে মা? আদর পেয়ে তনয়া আর নিজেকে আটকে রাখতে পারল না। বাবার বুকে মাথা রেখে কেঁদে ফেলল। বাবা ওকে শান্ত করে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কি করেছে সে? আমাকে বলো, বাবা সব ঠিক করে দেবে। তনয়া এবার মনে হলো বলে দেওয়াই ভালো। স্বার্থপর লোকটাকে যে কেন ডিফেন্ড করে যাবে? সে সবটাই বলল একটু একটু করে। বাবা ভেতরে ভেতরে তপ্ত হয়ে উঠলেও মেয়ের সামনে প্রকাশ করলেন না। বললেন, থাক, তুমি কষ্ট পেও না। নতুন মানুষটার কথা ভাবো। তুমি কষ্ট পেলে তো তারও কষ্ট হবে, তাই না? আমরা আজ রাতে বের হব, কেমন? আইসক্রিম খাবো, ঘুরবো, শপিং করব। তারপর কাল তোমার খালামণির বাসায় বেড়াতে যাব। অনেক আনন্দ হবে। বাকি সব ভুলে যাও। তনয়া এত দুঃখের মাঝেও হেসে ফেলল। বাবার কাছে সে এখনো ছোট্ট স্কুল গার্ল রয়ে গেছে, যাকে আইসক্রিম কিনে দিলে সে সব কষ্ট ভুলে যায়। বাবা অফিসের জন্য বেরিয়ে যাবার পরপরই স্বরূপের মা উপস্থিত হলেন তনয়াদের বাসায়, সাথে মিতা। তার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল কিছু একটা হয়েছে। ছেলে কিছু বলছে না দেখেই নিজের পুত্রবধূর সাথে দেখা করতে চলে এসেছেন। তনয়া মায়ের সাথে কুশল বিনিময় শেষে তিনি তনয়াকে দেখতে চাইলেন। তনয়া শুয়েছিল। সর্পের মা এসেছে শুনে ছুটেই এলো। মাকে দেখে কেন যেন খুব কষ্ট হলো তার। শাশুড়ি হলেও খুব ভালো এই মানুষটা। তনয়া জড়িয়ে ধরল তাকে। মা তাকে খুব যত্ন করে ধরে রাখলেন। তার অভিজ্ঞ চোখ তনয়াকে দেখেই বুঝলো সুখবরের আগমন বার্তা। তবে সরাসরি কিছু জিজ্ঞেস না করে খবরাখবর জানতে চাইলেন। প্রায় ঘন্টা দুয়েক পর সেখান থেকে ফিরলেন মা আর মিতা। ততক্ষণে মায়ের সবটা জানা শেষ। তিনি বুঝতে পারছেন না কি করবেন। তবে তা সবার আগে ছেলেকে কান ধরে ওই বাড়িতে পাঠাতে হবে। এই সময় কেউ রাগারাগি করে? এত আলগা রাগ ছেলেটা রাখে কোথায়? তনার কথা শুনে মনে হলো সে এত সহজে মানবে না। এই সময়টা খুব নরম, মেয়েরাও কঠিন হয়ে ওঠে, অবহেলা সহ্য করতে পারে না। তারও বেশ কিছু বলার ছিল না, দোষ তারই, ছেলেরই। তিনি তবু ওর হয়ে ক্ষমা চেয়ে এসছেন। তনার মাকে আশ্বাস দিয়েছেন সব ঠিক হয়ে যাবে দ্রুত। স্বরূপ আজও কিছুতেই কাজে মন বসাতে পারছিল না। বসে ঝাড়িতে ভয়ে তবুও কাজ করে যাচ্ছিল। কিন্তু এরপরের ঘটনা তাকে বেশ নার্ভাস করে দিল। তার মোবাইলে তনয়ার বাবার নাম্বার থেকে কল এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায়? অফিসে। আঙ্কেল, আজ অফিসের পর আমি তনয়াকে আনতে যাব, তখনই কথা বলি। বাবা অসম্ভব গম্ভীর গলায় বললেন, তনয়া এখন কোথাও যাবে না। তোমার তাকে আনতে যেতে হবে না। তুমি আমার অফিসের সামনে ঠিক দুপুর 1টার সময় উপস্থিত থাকবে। বাবার অফিসের সামনেই ছোট্ট একটা কফি শপ বসেছে তারা। এখন শুধু কফি পাওয়া যায় বলে লাঞ্চ টাইম ভিড় কম। তবুও কোনার দিকে টেবিলটা বসেছে তারা। বাবা সময় নষ্ট করলেন না, বসতে বসতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি হয়েছে? স্বরূপ তনয়ার বাবার এই রূপ আগে দেখেনি। তিনি বরাবরই তার প্রতি বেশ বন্ধুত্বপূর্ণ ছিলেন। এই মানুষটার স্বভাবও খুব নমনীয় বলে স্বরূপের মনে হতো। তনয়া বাবার মতো হয়েছে, তবে আজ পরিস্থিতি উল্টো। ভদ্রলোকের চেহারা রীতিমতো মারমুখী। স্বরূপ বলল, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তাই? সামান্য ভুল বোঝাবুঝির জন্য মেয়ে বাড়িতে এসে পড়ে আছে, জ্বর বাঁধিয়ে ভুগছে। স্বরূপ অবাক হলো, বলল, তনয়ার জ্বর হয়েছে? আরও অনেক কিছু হয়েছে।
তুমি তো তাকে জিজ্ঞাসা করনি কি হয়েছে। স্বরূপ মাথা নিচু করে রইল। বাবা জিজ্ঞেস করলেন, ভুল বোঝাবুঝি কি নিয়ে হলো? আমি একটু রুড হয়ে গিয়েছিলাম। রুড হওনি, তুমি তাকে অসম্মানজনক কথা বলেছো। আঙ্কেল, তখন আমার মাথা ঠিক ছিল না। কেন? তনয়া কি করেছিল যে তোমার মাথা গরম হয়ে গিয়েছিল? ওর জন্য না। তাহলে অন্য কারো ডাক ওর উপর ঝেড়েছো? সরি আঙ্কেল। তনয়াকে সরি বলেছে? বলেছি। কখন? গত রাতে। গত রাতে সরি বলার কথা মনে হলো। তোমার এই ব্যবহারটা কবের ছিল? কতদিন পুরানো? স্বরূপ চুপ করে রইল। বাবা বললেন, হিসেবেও ভুলে গেছো মনে হচ্ছে। ওপাশে নীরবতা। বাবা এটুকু চুপ করে থেকে বললেন, তনুর যখন জন্ম তখন স্টাইলিং টাইম ছিল আমার। যেখানে চাকরি করতাম সেখান থেকে ছাঁটাই হয়ে গিয়েছিলাম। নতুন চাকরি পাচ্ছিলাম না। তনুর মা ছোট একটা চাকরি করে সংসার চালাতো। 4 বছর বেকার ছিলাম সে সময়। মানুষের কথা আর তনুর মায়ের কষ্ট দেখে মনে হতো মরে যাই। শুধু মেয়েটার কথা ভেবে বেঁচেছিলাম। মা চাকরিতে গেলে সে সারাক্ষণ আমার কাছেই থাকতো। বাবা ছাড়া কিছুই বুঝতো না মেয়ে। ও যখন আমার দিকে চেয়ে হাসতো মনে হতো পৃথিবীতে আর কিছু চাই না। বড় আদরের মেয়ে আমার। ও যখন ক্লাস 4-এ পড়ে তখন একবার জ্বরে পড়লো। জ্বরের সময় আমাকে কাজ ছাড়া করতে চাইতো না। আমি শুধু ওর জন্য রিস্ক নিয়ে হলেও অনেকদিন ছুটি কাটালাম। সপ্তাহখানেক পর মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে উঠলেও স্যুপ ছাড়া কিছু খেতে পারতো না। পুরো 1 মাস ভুগেছিল তনু। সেই 1 মাসে আমিও স্যুপ ছাড়া কিছুই মুখে দিতে পারিনি। আমার হার্টে ছোট্ট একটা সার্জারি হয়েছিল। সে সময় ঠিক এমন করেই সে সারাক্ষণ পাশে থেকেছে। আমি যা খেতে পারতাম না সেটুকু খেয়ে থেকেছে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইতো না। মেয়ে ছাড়া কে এত আপন হয় বলো? আমি দোয়া করব তোমারও একটা মেয়ে হোক। তুমিও বুঝবে এত আদরের মেয়েকে বিয়ের পর কষ্ট পেতে দেখে কেমন লাগে। আঙ্কেল, বলতে বলতে ও থেমে গেল। স্বরূপ বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, বাবা আমার নিজের বাবা নেই। খুব ছোটবেলায় বাবা মারা গেছেন। বাবার আদর ছাড়া একা বড় হয়েছি। আমার জীবনটাও একেবারে সহজ ছিল না। সবসময় আমরা যা কাজ করি সেটা কি নিজের কন্ট্রোলে থাকে? ভুল তো মানুষেরই হয় বলুন। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি তনয়াকে নিয়ে যেতে চাই। কথা দিচ্ছি এরপর আর এমন হবে না। বাবা একটু ভেবে বললেন, বুঝলাম, কিন্তু একটা ব্যাপার কি জানো? তোমার এই যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, এই স্বভাবটা পরিবর্তন করতে হবে। তুমি ওকে অসম্মানজনক কথাবার্তা বলেছো। মেয়েটা অনেক আঘাত পেয়েছে। এই ধরনের কথাবার্তা তার সাথে কখনোই বলা হয় না। তুমি একবার এসব বলেছো, রাগ কন্ট্রোল করতে পারো না। পারলে আবারও বলবে। বলার সময় চেতনা কাজ করবে না। অবচেতন মন ভাববে কি আর হবে, বড়জোর বউ বাড়ি ছাড়বে, আবার গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে এলেই হবে। না বাবা, এরকম হবে না। আমার মনে হয় তোমার নিজের ওপর কাজ করাটা অনেক জরুরি। সমাজ বলো বা ধর্ম, কোনোটাই তোমাকে অকারণে স্ত্রীর অপমান করার অধিকার দেয়নি। সাদা চোখের ব্যাপারটা খুব ছোট মনে হয়। এসব অহরহ হচ্ছে, কিন্তু তাই বলে ব্যাপারটা জাস্টিফাই করা যাবে না। তুমি যদি সত্যি ভালো একজন স্বামী হতে চাও তাহলে ভুলের উপলব্ধি খুব জরুরি। ভুল উপলব্ধি পর তনয়ার কাছে ক্ষমা চেয়ে নিও। সে তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়। তাকে সম্মানের সাথে রাখা তোমার দায়িত্ব। বিয়ে করে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে তো হলো না। অনেক দায়িত্ব আছে মাই বয়। বাবা চলে গেলে স্বরূপ জিম ধরে বসে রইল অনেকক্ষণ। সব কথা মাথায় ঘুরছে। হঠাৎ মনে পড়লো অফিসে ঘন্টাখানেকের কথা বলে এসেছে। এদিকে 2 ঘন্টা পার হয়েছে। সে উঠল। জীবনটা বড় বেশি যন্ত্রণা দিচ্ছে। মিলির অফিসে একটা পার্সেল এলো বিকেলের দিকে। খুব সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো বাক্স। কে পাঠিয়েছে লেখা নেই। মিলি আগ্রহ নিয়ে খুলল। অনেকদিন কোনো উপহার পায় না সে। কে সেই সহৃদয় ব্যক্তি যার তাকে হঠাৎ উপহার দিতে ইচ্ছে হলো। প্যাকেট খোলার পর ভেতর থেকে 2টো জিনিস বের হলো। 2টো দেখে মিলি বেশ অবাক হলো। একটা চিঠি আর একটা পারফিউমের শিশি। পারফিউমটা তার সবচেয়ে পছন্দের, ফরাসি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা সে ভীষণ পছন্দ করলেও অতিরিক্ত দামি বলে খুব কম ব্যবহার করে।
তার আগের বোতলটা রয়ে গেছে ফেলে আসা সংসারে। চিঠির ভাঁজ খুলল মিলি। কয়েক লাইন লেখা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটার জন্য সামান্য উপহার। আশা করি আপনার পছন্দ হবে। কিছু মানুষকে কম দামি জিনিসে একদম মানায় না। মিলির চেহারা কঠিন হয়ে উঠল। সেই লোকটাই, কিন্তু নেহাতি উটকো লোক মনে হচ্ছে না। মেয়ে পটানোর জন্য 21,000 টাকার পারফিউম পাঠাতে কলিজা লাগে। নিশ্চয়ই ওড়ানোর জন্য টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে। লোকটার ফোন এলো একটু পরেই। পছন্দ হয়েছে? মিলি মিষ্টি সুরে বলল। খুব ধন্যবাদ। জানতাম পছন্দ হবে। আপনার সাথে দেখা করতে চাই। তাই করব, এত তাড়া কিসের? আপনাকে একটা রিটার্ন গিফট দিব। আমার শুধু গিফট নিতে ভালো লাগে না, আমার ব্যাপারে এত জানেন, এটাও নিশ্চয়ই জানেন যে আমি উপহারদাতাকে খালি হাতে যেতে দেই না। লোকটা হাসলো, বলল। এত তাড়া নেই, কিছুদিন পরে দেখা করি, তখন উপহার নেওয়া যাবে। ওহো, আজই দেখা না করতে চাইলে আমার অফিসের সামনে আসুন 6টার দিকে, আমি বের হয়ে গিফট রেখে যাব। যথাজ্ঞা। 6:05 বের হলো মিলি, হাতে পারফিউমের বোতল। বের হয়ে আশেপাশে তাকালো, কাউকে দেখতে মনে হলো না তাকে খেয়াল করছে, মনে হবার কথাও নয়। লোকটা সাবধান, সে বিল্ডিং এর সামনে রাখা পাতাবাহার গাছের গোড়ায় পুরো পারফিউমের শিশি উপুর করে দিল। তারপর বোতলটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে একটা রিক্সায় চড়ে বসলো। রাতে লোকটার ফোন এলো। আপনার রিটার্ন গিফট দেখে আমি ইমপ্রেস। ধন্যবাদ। যেদি মেয়ে ভালো লাগে আমার। কিন্তু আমার পেছনে পড়ে থাকা ছেঁচড়া লোকজন পছন্দ নয়। বলে ফোনটা কেটে দিল মিলি। এই লোক আবার ফোন করবে, জ্বালিয়ে শেষ করে দেবে। স্বরূপ অফিস এসে তনয়ার বাসার দিকে রওনা দিল। তার মেজাজ চড়ে আছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। তার উপর দুপুরে তনয়ার বাবার এক কাঠা ছাড়ি, সেখান থেকে অফিসে গিয়ে বসের ছাড়ি, সব মিলিয়ে তার মাথা গরম হয়ে গেছে। গাড়িগুলো পুরোপুরি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে, 1 ইঞ্চিও নড়ছে না গত 20 মিনিট ধরে। গাড়ি জানলায় টোকা পড়লো, 1, 2, 3টে। স্বরূপ পাত্তা দিল না, কিন্তু যে টোকা দিচ্ছে তার খামতি নেই। সে এক প্রকার অসহ্য হয়ে জানলা খুললো। বাচ্চা একটা ছেলে, হাতে পানির বোতল। ফোগলা দাঁত বের করে এসে বলল। ভাইয়া পানি লইবেন? ঠান্ডা পানি আছে। স্বরূপ অত্যন্ত তিক্ত গলায় বলল। তোদের কি সমস্যা? হ্যাঁ, মানুষকে শান্তিতে থাকতে দিবি না? দেখছিলি জানালা খুলছিলাম না, তারপরে টোকা দিয়ে যাচ্ছিলি। কোনো পানি কিনবো না, যা ভাগ এখান থেকে, বেয়াদব পোলাপান। বাচ্চাটা ছোট, এ আচমকা ঝাড়ি খেয়ে তার মুখ ছোট্ট হয়ে গেল। মাথা নিচু করে সরে গেল সে। স্বরূপের জানলার কাঁচ তুলে দিতে দিতে মনে হলো, সে কেন এটা করলো? কাজটা কি খুব খারাপ হয়ে গেল না? বিনা কারণে বাচ্চাটার সাথে এমন ব্যবহার করা কি ঠিক হলো? হয়তো বাচ্চাটা এতিম, ঠিক মতো খেতে পায় না। ভীষণ অপরাধ বোধ নিয়ে সে কাঁচ নামিয়ে এদিক ওদিক চাইলো, বাচ্চাটাকে দেখতে পেল না। জ্যাম ছুটে গেলে সে গাড়ি ঘুরিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। তনয়ের বাবা ঠিকই বলেছিলেন, তার এখনো ভুলটা ঠিকঠাক উপলব্ধি হয়নি, এখনো শোধাবার বাকি আছে। আজ তনয়া যদি ফিরে আসে ও কাল যে আবার ওরম আচরণ করবে না এমন কোনো গ্যারান্টি নেই। বাড়ি ফিরে স্বরূপ চুপচাপ মায়ের রান্না খেয়ে নিল। মা তাকে কি যেন বলতে চাইছিলেন, স্বরূপ শুনল না, বলল। প্রচণ্ড মাথা ব্যথা করছে মা, কাল ছুটির দিন, কাল শুনবো। মাও আর জোরাজুরি করলেন না। গভীর রাতে এলোমেলো ফেসবুক ঘাঁটছিল তনয়া। রাতে ঘুম আসে না, ভূতের মতো জেগে থেকে চোখের নিচে কালি পড়েছে। অনেক চেষ্টা করেও ঘুম আনানো যায় না। ওর এক বন্ধু প্রোফাইলে নিজের ছোটবেলার ছবির সাথে বাচ্চার ছবি জোড়া লাগিয়ে পোস্ট করেছে। ঠিক একই রকম দেখতে দুটো বাচ্চা। কে বলবে মা মেয়ে, শুধু ছবির কোয়ালিটি পার্থক্য। তনার মাথায় এলো, তার বাচ্চাটা কার মতো দেখতে হবে, তার মতো নাকি বাবার মতো? দুজনে ছোটবেলার ছবি একত্রে ধরে রাখলে বাচ্চা হবার মিলিয়ে নেওয়া যাবে। তনায় উঠে অ্যালবাম থেকে নিজের ছোটবেলার ছবি বের করে মোবাইলে সেটা থেকে এই ছবি তুলে নিল। আবার শুয়ে পড়লো সে। স্বরূপের কি ছবি আছে? এখন তো যাওয়া যাবে না। হঠাৎ মনে পড়লো স্বরূপের প্রোফাইলে যে ও ছোটকালের একটা ছবি দেখেছে, অনেক আগের আপলোড করা, সেটা নিশ্চয়ই এখনো আছে। তনায় স্বরূপের প্রোফাইলে ঢুকলো। শুরুতেই লেখা, হোয়াট ইজ লাভ। তনার গা চলে গেল, মনে মনে বলল, তোর ভালোবাসার গুষ্টি কিলাই, বাচ্চাটা তোর মতো দেখতে হলেই ভালো হবে। তোকে কাছেও আসতে দিব না, ছুতেও দিব না, দূর থেকে দেখে চলে যাবি আর কাঁদবি। দারুণ হবে, বদ কোথাকার। সে ছবির অপশন গিয়ে স্ক্রল করতে থাকলো। বেশ কয়েক বছর আগে সেই ছোট্টবেলার ছবিটা
এক সময় সে খুঁজে পেল দুটো মাত্র দাঁতে কি বিশাল হাসি দিয়ে রেখেছে। চোখ জুড়িয়ে গেল তনয়ার। ছবিটা সেভ করে রাখলো সে। ছবিতে অনেকগুলো কমেন্ট এসছে। সে ক্লিক করলো সেখানে। প্রথমে যে কমেন্টটা বেঁচে উঠলো সেটা করেছে লোপা চৌধুরী নামের একজন। এই কি সেই লোপা? কমেন্টে লেখা, ওরে আমার বাবুটা এত কিউট, খেতে ইচ্ছে করছে। স্বরূপ সেখানে উত্তর দিয়েছে, খেতেই পারো এনি টাইম। আমি তোমার কথা বলিনি, বাচ্চাটার কথা বলেছি। বাচ্চাটাই যে আমি। মানি না। যখন তোমারও সেম টু সেম একটা হবে তখন বুঝবে এটা বাচ্চা নাকি বাচ্চার বাবা। ইস, কমেন্ট কি দুষ্টুমি কথাবার্তা রে বাবা। আচ্ছা, পছন্দ না হলে মিষ্টি কথা বলবো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাচ্চা, বাচ্চার বাবা। তনয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। কেন সেটা দেখলো? কেন আজই দেখলো? তার এত রাগ হতে থাকলো যে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে দূরে। সেটা দেওয়ালে লেগে ভেঙে নিচে পড়লো। তনয় কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো, তুমি আমার সাথে এমন কেন করলে আল্লাহ? আমার কি দোষ ছিল? অতীতে ধাক্কা খাওয়া একটা মানুষকে বিয়ে করে কি ভুল করেছি আমি? তুমি সেজন্য আমার উপর এত রাগ? এই ছবি তো আমি আগেও দেখেছি, বিয়েরও আগে। কই, তখন তো এসব দেখাওনি, তাহলে এখন কেন? কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল তনয়। কিছুতেই প্রাক্তন প্রেমিক যুগলে নেকা কথাবার্তা মাথা থেকে বের করতে পারল না। অনেকটা সময় পেরিয়ে গেলেও সে একটু শান্ত হলো। বাথরুমে যাওয়া প্রয়োজন। সে উঠল। বাথরুমে আলো জ্বেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই হঠাৎ মনে হলো পৃথিবীটা দুলছে। চোখের সামনে সবকিছু তীর তীর করে কাঁপছে। পড়ার আগে সে কিছু একটা ধরার চেষ্টা করলো, কিন্তু হাতে কিছুই ঠেকলো না। স্বরূপ আবারও স্বপ্নটা দেখছিল। এবার সে পা পিছলে গেল, ফুলটা ছুটে গেল হাত থেকে। সেটা বেঁচে যাচ্ছে অতলে। হঠাৎ ফুলটা বদলে গিয়ে আস্ত মানুষে পরিণত হলো। তনয়া চেঁচিয়ে উঠে বসলো। স্বরূপ ঘেমে গেছে। দরজা অনবরত করাঘাত পড়ছে। লাফিয়ে উঠে দরজায় খুলল সে। মা ঝড়ের মতো ঢুকে হাঁপাতে হাঁপাতে বললেন, তনিয়া হসপিটালে? স্টিয়ারিং এ শক্ত হয়ে বসে যাওয়া আঙুলগুলো সাদা হয়ে আছে। স্বরূপের হাত সামান্য কাঁপছে। মাকে নিয়ে সাবধানে হাসপাতালে পৌঁছতে পারলে হয়। কি হয়েছে তনয়? খারাপ কিছু? কথাটা ভুলে থাকতে ইচ্ছে করছে স্বরূপের, অন্তত হাসপাতালে পৌঁছানো পর্যন্ত। অথচ বুকের ভেতর জোরে জোরে হাতুড়ি পেটা হচ্ছে। সে মাকে আরেকবার জিজ্ঞেস করলো, তোমাকে ওরা কিছুই বলেনি? মা কাট কাট গলায় বললেন, তুই গাড়ি চালাতে থাক। স্বরূপ সেটাই চেষ্টা করছে, কিন্তু গলা শুকিয়ে আসছে। ওর বাবা বলেছিল জ্বর হয়েছে। এখন কি সেটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে? হাসপাতালের সামনে সেই গাড়ি পার্ক করে নামার সময় মা তার হাত চেপে ধরলেন। স্বরূপ অবাক হয়ে বলল, কি হয়েছে? খবরটা তোকে জানাইনি আমি। স্বরূপ সোজা হয়ে বসে বলল, তুমি জানো কি হয়েছে? হ্যাঁ। অস্থির হয়ে উঠল স্বরূপ। তাহলে বলছো না কেন? মা চোখ বেয়ে নেমে আসা অশ্রু মুছে বললেন, তনয় প্রেগনেন্ট। কাল রাতে মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিল। এখন কি হয়েছে জানি না। তুই ভালো মন্দের জন্য তুই থাক। কয়েক সেকেন্ডের জন্য স্বরূপের চোখের সামনে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল। সে ঠিক মতো কিছু ভাবতে পারলো না। তারপর যখন মায়ের দিকে তাকালো, দেখলো মা কাঁদছে। স্বরূপের চিৎকার করতে ইচ্ছে হলো, কিন্তু একটা শব্দ করতে পারলো না। শুধু বোবা দৃষ্টিতে শূন্যের পানে চেয়ে রইল। বাচ্চা, ওর একটা বাচ্চা আসার কথা পৃথিবীতে, যার আশাটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আগমন বার্তা না শুনেই কি তবে মৃত্যু সংবাদ শুনতে হবে? স্বরূপ পাথরের মতো জমে গেল। বুকের ভেতরটা বরফ হয়ে গেছে। ভয় আর আতঙ্ক চেপে ধরেছে একসাথে। একটা বাচ্চা তার কত শখ, তা কাউকে বলে বোঝাতে পারবে না। সে বিয়ে না করলেও একটা বাচ্চাকে দত্তক নিতে পালার জন্য তনয়কে কতবার সে ছোটখাটো হিন্স দিয়েছে সে ব্যাপারে। তনয় বুঝতে পারেনি, সে বোঝানোর চেষ্টা করেনি। জানতো একটা সময় ঘর হালো হবে, কিন্তু মা এবার স্বরূপকে জোরে ধাক্কা দিলেন। যাবি না? স্বরূপ বসেই রইল স্থানীয়গত। মা ডেকে টেনে নিয়ে গেলেন ভেতরে। দোতলায় উঠতেই তনয়ার মা বাবাকে পাওয়া গেল। মা এক পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছলেন। বাবা পায়চারি করছেন অস্থিরভাবে। স্বরূপের পা চলছে না। সেই সিঁড়ির মুখে দাঁড়িয়ে গেল। পা দুটো প্রচন্ড ভারী হয়ে আছে। টনটন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বুকে। এমন লাগছে কেন? তার মা গিয়ে তনয়ার মাকে ধরলেন। কি হয়েছে আপা, সব ঠিক আছে তো? তনয়ার মা মলিন গলায় বললেন, ঠিক নাই, প্রেশার কমে মাথা ঘুরে পড়ে গিয়েছে। আর বাচ্চাটা ঠিক আছে? আছে, তবে অবস্থা ভালো না। কিছু বলা যায় না। অল্প ব্লিডিং হয়েছে। রক্ত শূন্যতাও নাকি দেখা গেছে। রক্ত দেওয়া হচ্ছে। তনয়ার বাবা এগিয়ে এসে বললেন,
3 নট অ্যাবর্শন। এখন অনেক যত্ন নিতে না পারলে কি হবে বলা যায় না। স্বরূপ ধীরে ধীরে হেঁটে এসে মেঝেতেই বসে পড়ল। তার জন্য এসব হচ্ছে তো সে নিজেকে কি করে ক্ষমা করবে? বাবা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন। তনয়া কি তোমার ওখানে থাকতে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না? স্বরূপ একটু ভাবলো, মনে পড়ল না কিছু। বাবা ওর ফাঁকা দৃষ্টি দেখে যা বোঝার বুঝে নিয়ে বললেন। খাওয়ার অনিয়ম হয়েছে খুব। স্বরূপ ওভাবেই বসে রইল। মা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন, তেমন একটা লাভ হলো না। স্বরূপের বারবার মনে হচ্ছে সব হারিয়ে গেছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার জমানো সব কিছু। বিকেলের দিকে স্বরূপ তনয়ার প্রথম কথা হলো। তনয়ার অবস্থা একটু ভালোর দিকে যাওয়ার পর বাবা তাকে জিজ্ঞেস করে নিয়েছেন সে স্বরূপের সাথে কথা বলতে চায় কিনা। তনয় অনেকক্ষণ ভেবেচিন্তে বলেছে পাঠিয়ে দিতে। স্বরূপ যখন ঢুকলো তখন বাকিরা বেরিয়ে গেল। স্বরূপ বিছানার কাছে এসে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। এই সেই তনয়া যে তার সাথে ছিল, কেমন করে এমন হয়ে গেল? তনয়ার শরীর শুকিয়ে এতটুকুন হয়ে গেছে, চোখে নিচে গভীর কালি পড়েছে, ঠোঁট জোড়া শুষ্ক, গায়ের রং ফ্যাকাসে। স্বরূপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, বিশ্বাস করতে পারছে না কিছু। আচমকা যেন একটা বিষ মাখা তীর এসে তার বুকে বিঁধে গেছে। তনয়া এতদিন চোখের আড়ালে ছিল, সে তাকে মিস করেছে, কিন্তু এমনটা কল্পনা করেনি। আজ সামনে থেকে দেখে সহ্য করতে পারছে না। সবচেয়ে অসহ্যকর বিষয় হচ্ছে তনয়ার এই অবস্থা শুধুমাত্র তার জন্য হয়েছে, তার অবহেলার কারণে হয়েছে। স্বরূপের মাথা থেকে সব বেরিয়ে গেল। কোথাকার কোন বিশ্বাসঘাতকতা, বিশ্বাসহীনতা, মেলিগো, এমনকি বাচ্চাও। শুধু মনে রইল তনয়া। এই একটা মেয়ের সাথে সে খুব বড় ভুল করে ফেলেছে। ভুলটা একদিনে হয়নি, সে বিয়ের পর তনয়ার নামমাত্র খেয়াল রেখেছে, ভালোবাসি না বলে হাজারবার কষ্ট দিয়েছে, তার ভালোবাসার কোনো দাম দেবার প্রয়োজনও মনে করেনি। আর সবশেষে কতগুলো বাজে কথা শুনিয়েছে। অথচ তারা একসাথে অল্প কথায় কত কত সুন্দর সময় কাটিয়েছে গোনা যাবে না। সে কেন ফুলের মতো একটা মেয়েকে এমন বানিয়ে দিল? সে যে ইচ্ছে করে করেছে তাও নয়। সে টলমলো পায়ে তনয়ার বেডের পাশে মেঝেতে বসে পড়লো। ওর হাত আঁকড়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। অনেক কথা বলতে চাইলেও কোনো কথা তার মুখ দিয়ে বের হলো না। তনয়া চুপ করে দেখলো স্বরূপকে। একে দেখে এত মায়া হয় তার, কিন্তু আজ এভাবে কাঁদতে দেখেও যেন তার ভেতরটা সে স্পর্শ করতে পারছে না। ও কেন এসেছে? বাচ্চার কথা শুনে। বাচ্চার খুব শখ স্বরূপের। পথে ঘাটে ছোট ছোট বাচ্চা দেখলে এগিয়ে গিয়ে আদর করে আসে। নিজের বাচ্চা হলে কি কি করবে সেসব আকারে ইঙ্গিতে নানা সময় বলেছে। ওই ফেসবুকে ছবির কমেন্টে সেই মেয়েটাকেও বলেছিল, বোধহয় তাকেও একই কথা বলতো। তনয় ওর হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বরূপ ছাড়ছে না। তনয় অধৈর্য হয়ে বলল, হাতে ক্যানোলা লাগানো স্লাইন দেয়া হচ্ছে, ব্যথা পাচ্ছি তো। স্বরূপ হাত ছেড়ে দিল। তনয় চোখে চোখ রাখলো। চোখের গভীরতা হারিয়ে গেছে। হারিয়েছে নাকি সে নিজেই নষ্ট করেছে? স্বরূপ করুণ চোখে চেয়ে পড়ল। তুমি আমাকে ক্ষমা করবে তনয়া? আমি সরি। কতবার সরি বললে বোঝানো যাবে? আমি সত্যি অনুতপ্ত, জানি না, আমার মুখ দেখাবার জায়গাও নেই। তনয় নিস্পৃহ গলায় বলল, কাঁদছো কেন? বাবু ভালোই আছে। কিন্তু তুমি তো ভালো নেই। সেটা তোমার কনসার্ন নয়, তবে ভালো থাকবো এখন থেকে। চেষ্টা তো সবসময় ছিল, শুধু সময়টা খারাপ যাচ্ছিল। স্বরূপ তনয়ের মুখে হাত বুলিয়ে বলল, আর খারাপ সময় থাকবে না, এখন যা সময় আসবে সবটা হবে বেস্ট। তনয়া তিক্ত হেসে বলল, তাই নাকি? হতেও পারে, যদি কারোর প্রাক্তন অন্তত আমার বাচ্চার জীবনে না ঢুকে পড়ে। স্বরূপ আহত চোখে তাকালো। কি বলছো তুমি? তনয়া বলল, আচ্ছা, তোমার বাচ্চার খুব শখ ছিল তাই না? তুমি চেয়েছিলে তোমার আর ওই মেয়েটার সংসার হবে, বাচ্চা হবে। সেটা হলো না বলে তোমার খুব কষ্ট লাগে তাই না? স্বরূপ মাথাটা ঝুঁকিয়ে ফেলে বলল, আমি জানি না তুমি কেন বলছো এসব। প্রাক্তনের কথা উঠছে কেন? সরি, আর বলবো না। তনয়, ওর সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, এমনকি মনে মনেও আমি ওর জন্য বিন্দুমাত্র কিছু ফিল করি না। তুমি কেন ওর কথা তুলছো? বললাম তো আর তুলবো না। তনয়া, তুমি আমার সাথে যাবে না? কোথায়? তোমার সংসারে। আমার কোনো সংসার নেই। আছে, তুমি নিজের হাতে সাজিয়েছো। নেই। তুমি আমাকে বলেছিলে তোমার বাসায় আমি জবরদখল করে রেখেছি, তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না। ওটা আমার সংসার কবে হলো আবার?
স্বরূপের মনের কাঁটাটা আরেকটু গভীরে গেঁথে বসলো। কথাগুলো কত ভারী, অথচ সে নিজেই এক সময় এইসব বলেছে। আমি সরি তনয়া, সত্যিই সরি। তনয়া চোখ বুজে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, আর কথা বলতে পারবো না, চলে যাও তুমি। স্বরূপ আর কথা বলার চেষ্টা করলো না। তনয়ের মুখ দেখে মনে হলো না সে আর কোনো কথা শুনবে। যাবার আগে তনয়ের হাতে আর কপালে চুমু খেলো স্বরূপ। তনয়ের চোখ পর্যন্ত খুলে না, মুখের রেখায় শক্ত হয়ে আছে। স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। স্বরূপ সেদিন অনেকটা সময় নিয়ে নামাজ পড়লো। সেজদায় পড়ে সে এত কাঁদলো যত সে হয়তো কোনোদিনও কাঁদেনি। তনয়ের জন্য আর বাচ্চার জন্য দোয়াই শুধু একটা কথাই বলে গেল, আল্লাহ ওদের সুস্থ রাখুন, শান্তি দিন, আমাকে ক্ষমা করুন। মসজিদ থেকে বের হয়ে এলোমেলো হাঁটতে হাঁটতে স্বরূপের মনে হলো তার জীবনটা কেমন অন্যরকম লাগছে। এতদিন কি একটা গরল কমেছিল মনে, অবিশ্বাসের অসুন্দরে। আজ কান্নার সাথে সব ধুয়ে গেছে। এটাও বিশ্বাস হয়েছে তার তনয়াকে প্রয়োজন। শুধু জীবন বা শরীরের প্রয়োজন নয়, মনেরও প্রয়োজন। তনয়া যতদিন তার সাথে হেসে কথা বলবে না, ততদিন পর্যন্ত তার প্রায়শ্চিত্ত হবে না। সেই প্রায়শ্চিত্তের দিনটা কি কোনোদিন আসবে? তনয় কি কখনো জানাবে সে বাচ্চার কথা ভেবে না তাকে ভালোবেসে এসেছিল? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।